তো বন্ধুরা, আজ 23শে মে 2024 আজকে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে রেমাল ঘূর্ণিঝড় ঠিক কোন দিক দিয়ে প্রবেশ করতে পারে। তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এই ভিডিওটি, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকায় রেমাল ঘূর্ণিঝড় প্রভাব কতটা আপনি দেখছেন। তো বন্ধুরা, আমরা যদি ঠিক 24 তারিখ নাগাদ দেখি, 24 তারিখ নাগাদ কিন্তু এইরকম একটা জায়গাতে অবস্থান করেছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে। তো এই মুহূর্তে প্রভাব শুরু হয়েই গেছে অলরেডি। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে স্বাভাবিকভাবে সতর্কতা জারি করা রয়েছে। তবে আমরা যদি একটু এগিয়ে যাই এবং যদি দেখে নিই যে 24 তারিখ নাগাদ কোথায় কোন জায়গায় অবস্থান করছে, তখন আমরা দেখতে পাবো ঠিক একদম কাছাকাছি চলে আসছে 24 তারিখ ভুবনেশ্বরের দিক থেকে হালকা ফুলকা একটু প্রভাব থাকবে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন, 25 তারিখে যদি আমরা প্রবেশ করি, 25 তারিখ কিন্তু অতটা প্রভাব পাবো না। তো 25 তারিখে আমরা যদি আরেকটু এগিয়ে যাই একটার দিক করেও আমরা দেখতে পাবো যে হালকা একটু প্রভাব থাকবে। সেটা হচ্ছে বাংলাদেশের দিক থেকে, বিশেষ করে কালাপাড়া বা বরিশাল এই সমস্ত এলাকার দিক থেকে, পাশাপাশি চট্টগ্রামেরও দু একটা জায়গাতে প্রভাব থাকবে। পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু 25 তারিখে খুব একটা প্রভাব থাকবে না। ইভেন 25 তারিখে বোঝাই যাবে না যে একটা এরকম বড় ঘূর্ণিঝড় আসছে। তো 25 তারিখে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে 25 তারিখের পরে পরে, অর্থাৎ ঠিক 25 তারিখে রাত্রের দিকে কিন্তু সম্ভাবনাটা বাড়তে থাকবে। এবং 25 তারিখ একদম ভোর 3টের দিক করে কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের দিকে ভালো মাত্রায় প্রভাব শুরু হয়ে যাবে, সেরকমই দেখা যাচ্ছে। এবং ভোরের দিক থেকে শুরু করে, ভোরের দিক থেকে মোটামুটি 40 থেকে 47 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, এমনকি বাংলাদেশের দিক থেকেও তাই। তবে বাংলাদেশের খুলনা এবং বরিশালের দিক থেকে, পাশাপাশি চট্টগ্রাম তো রয়েছেই সব সময়ের জন্য। তো আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে ঠিক পরে পরে, অর্থাৎ 26 তারিখে কিন্তু সারাটা দিন পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণবঙ্গের পুরো এলাকাটা জুড়ে তার প্রভাব শুরু হয়ে যাবে। এবং তার ঝোড়ো হওয়ার পরিমাণটা যদি দেখি, 53, 54, 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। পাশাপাশি খুলনা বরিশালের দিক থেকে যদি আমরা দেখি, সেখানে 54, 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। একদম যদি আমরা কালাপাড়ার দিকে চলে যাই, সেখানে কিন্তু বা লালমোহনের দিকে চলে যায়, সেখানে 72, 74, 75 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া, এমনকি লালমোহনের কিছু কিছু এলাকায় 80 কিলোমিটার বেগে পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকবে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের চট্টগ্রামের দিকে চলে যাই, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার প্রভাব কিন্তু থাকবে। তো আমরা 26 তারিখ থেকে আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে এই যে ঘূর্ণিঝড়টা ঠিক আর কোন কোন দিক দিয়ে প্রবেশ করছে বা কি হচ্ছে সম্ভাবনাটা। 26 তারিখে আমরা দেখলাম যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রভাব আসতে থাকবে সকালের দিকে। তারপর সকালবেলা তো প্রভাব থাকবেই, এমনকি বাকি সময়টাতেও থাকবে। তারপর আস্তে আস্তে কিন্তু এটা উত্তরবঙ্গের দিকেও প্রভাব শুরু হবে। এবং আমরা ঠিক সন্ধ্যে 8টা-9টার দিক করে দেখতে পাবো যেটা আস্তে আস্তে আর একটু হালকা হয়ে গেছে বলে মনে হয়েছে। তো অন্তত পক্ষে আমরা দেখতে পাচ্ছি যেটা যে খুলনার দিক থেকে তার প্রভাবটা থাকবে। তবে প্রায় 60-70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া কিন্তু থাকবেই, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, এখনো পর্যন্ত 65-66 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, মাঝে মধ্যে 80 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া থাকবে। কারণ আমরা যদি সমুদ্রের উপরের গতিবেগটা দেখে নিই, সেখানে কিন্তু আমরা 100-র উপরে ঝোড়ো হাওয়া পাচ্ছি। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে বা কোথায় বা কোন দিক দিয়ে প্রবেশ করতে পারে। তো আমরা দেখছি যেটা যে খুলনা বরিশালের উপর দিয়ে হয়ে 27 তারিখে সব থেকে বেশি প্রভাব কাজ করবে। এবং সেখানে কিন্তু ঝড়ের গতিবেগ আমরা আরো অনেক বেশি দেখতে পাবো, যেখানে 70-75 কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ অনেকটা সময় ধরে থাকবে। এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ব্যাপক প্রভাব থাকবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি ত্রিপুরাতেও প্রভাব থাকবে, সেরকমই দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু আমরা আসামের দিক থেকেও হালকা ফুলকা প্রভাব পাবো। তো আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা দেখুন 28 তারিখেও দেখলাম যেটা যে 28 তারিখেও কিন্তু তার প্রভাবটা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের দিক থেকে প্রায় 75 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি। বিশেষ করে 2 চব্বিশ পরগনার দিক থেকে সব থেকে প্রভাব বেশি থাকবে, সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি যদিও শুধুমাত্র 2 চব্বিশ পরগনা বলবো না, তার সঙ্গে সঙ্গে শান্তিপুরও রয়েছে, 2 মেদিনীপুরও রয়েছে, চারিদিক থেকে। এবং আমরা 28 তারিখেও দেখতে পাচ্ছি যে দেখুন 85 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, যেটা বাংলাদেশের উপর দিয়ে হয়ে প্রভাবিত হবে, সেরকমই দেখা যাচ্ছে। এবং প্রায় রাজশাহী ডিভিশন, কালাই, রংপুর এই সমস্ত এলাকার উপর দিয়ে কিন্তু এই প্রভাবটা থাকবে। আমরা আরেকটু এগিয়ে যাবো আর কি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও কিন্তু মারাত্মক প্রভাব থাকবে, কারণ নিম্নচাপটা বা এই ঘূর্ণিঝড়টা ঠিক খুলনার দিক দিয়ে প্রবেশ করে, যদিও বা বরিশালও থাকছে, খুলনার দিক থেকে সব থেকে বেশি প্রবেশটা ঘটছে। তার সঙ্গে আস্তে আস্তে উপর দিয়ে যাচ্ছে মেহেরপুর, ঢাকার উপর দিয়ে হয়ে, রংপুর দিয়ে হয়ে এই দিকে বেরিয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু গোটা চারিদিকে প্রভাব থাকবে। এবং আমরা
28 তারিখেও দেখতে পাচ্ছি ভালো মাত্রায় প্রভাব থাকবে। এবং 28 তারিখের পরে 29 তারিখে যদি দেখি, 29 তারিখেও দেখতে পাওয়া যাচ্ছে যে 29 তারিখে প্রভাব থাকবে এবং 29 তারিখে আসামের দিকে প্রভাব থাকবে ভালো মাত্রায়। পশ্চিমবঙ্গের দিকে প্রভাবটা হয়তো একটু কমে যাবে, কিন্তু আসামের দিকে প্রভাব থাকবে। 30 তারিখ থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 30 তারিখে আর অতটা প্রভাব থাকবে না। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে, যেটা 26 তারিখ থেকে শুরু করে 29 তারিখ আপাতত এই মুহূর্তে 26, 27, 28, 29 4টে দিন কিন্তু একদম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অবস্থা খারাপ করে দেবে। তবে সব থেকে বেশি অবস্থা খারাপ রয়েছে বাংলাদেশে। পশ্চিমবঙ্গে যে একেবারে খুব ভালো এমনটা কিন্তু নয়, তুলনামূলকভাবে বলা যেতে পারে পশ্চিমবঙ্গ তুলনামূলকভাবে একটু ভালো জায়গায় রয়েছে। বাংলাদেশ কিন্তু খুব খারাপ জায়গায় রয়েছে এই ঘূর্ণিঝড়ের রেসপেক্টে। তবে আমি বারবার বলবো যে পশ্চিমবঙ্গ তুলনামূলকভাবে খারাপ জায়গায় রয়েছে, তুলনামূলকভাবে একটু ভালো জায়গায় রয়েছে, কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। তো আমরা দুই দেশ, যদিও বা দুই রাজ্যের, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটো জায়গারই অবস্থা খুব খারাপ। তো আমরা দেখলাম যে ঘূর্ণিঝড়টার অবস্থা। তো আমরা বৃষ্টির মোডটা একটু দেখে নেবো যে আজকে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। আজকে ঠিক যদি আমরা এই অবস্থা থেকে আস্তে আস্তে এগিয়ে যাই, যে সকাল 8টা থেকে শুরু করে কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা কিন্তু দেখছি যেটা 11টার দিক করে একটু আধটু বৃষ্টিপাত হালকা ফুলকা আসতে পারে, সেটা বিশেষ করে ইয়ের দিক থেকে, বালুরঘাটের দিক থেকে। তবে 3টে 4টের দিক করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটু মেঘ ধরে আসবে, বৃষ্টি হবে কতটা সে ব্যাপারে সন্দেহ রয়েছে, আবার হলেও হতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একেবারে দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া এই সমস্ত এলাকার দিকে একটু আধটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাত্রি 10টার দিকে ত্রিপুরার দিকে, কুমিল্লার দিকে একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার পাশাপাশি এদিকে চট্টগ্রামের দিকে একটু আধটু সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু আজকে অতটা বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, রোদ ঝলমলে আবহাওয়া যাবে বলে মনে হচ্ছে। একটু পরে আমরা মেঘের অবস্থার দিকে তাকাবো যে মেঘ কি বলছে। তো আমরা দেখলাম যেটা যে আজকে 23 তারিখে সেভাবে কিছু বৃষ্টিপাতের মারাত্মক কোনো সম্ভাবনা নেই। বাকি যে সমস্ত জায়গাতে বৃষ্টিপাত দেখলাম সেটা কিন্তু খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত, এক প্রকার না হওয়ার পর্যায়ে পড়ে। তো আমরা শুক্রবার দিন প্রবেশ করেছি, শুক্রবার দিনেও কিন্তু সেভাবে বৃষ্টিপাত দেখছি না। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণের দিকে একদম হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত একটু আধটু হলেও হতে পারে খুলনা, বরিশালের দিক থেকে। তবে চট্টগ্রামের দিকে তুলনামূলকভাবে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রি 9টা 10টার দিক করে, এবং ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার দিকে এবং আমরা যদি তাকাই সিলেটের কিছু কিছু অংশে, সেখানে কিন্তু মৌলভীবাজারের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল সবটাই দেখলাম। এবারে এরপর থেকে শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ 25 তারিখে হালকা ফুলকা বৃষ্টিপাত শুরু হবে, 26 তারিখ থেকে ঝেঁপে বৃষ্টিপাত শুরু হবে, তার কারণ ঘূর্ণিঝড়ের প্রভাবটা কাজ করছে। এবার আজকের আবহাওয়ার অবস্থা কিরকম যাবে একটু যদি মেঘের দিকে তাকাই এবং সকাল দিকে দেখে নিই, দেখুন সকাল দিকে কিন্তু রোদ ঝলমলে পরিবেশই দেখা যাচ্ছে, খুব একটা আকাশে মেঘ নেই, সামান্য হালকা ফুলকা একটু মেঘ দেখা যাচ্ছে। তো দেখে নেবো যে সম্ভাবনা কি রয়েছে। 12টার দিক করে কিন্তু মেঘ ধরে যাবে আরো বেশি বেশি মাত্রাতে, সেরকমই দেখা যাচ্ছে। আমরা যদি খড়গপুরের দিকে তাকাই, ঝাড়গ্রামের দিকে তাকাই, ওভারঅল দুই মেদিনীপুরের দিক থেকে এবং ঝাড়গ্রামের দিক থেকে, পাশাপাশি সাউথ 24 পরগনার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা ভালো মাত্রায় মেঘ থাকবে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের শ্যামনগরের দিকে চলে যাই, সেখানেও হালকা ফুলকা মেঘ পাওয়া যাচ্ছে। পাশাপাশি কাপাসিয়ার দিক থেকেও একটু মেঘ রয়েছে, এছাড়াও ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে। মোটামুটি সব থেকে বেশি মেঘলা আকাশ কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যেটা বললাম সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে ওইদিকে থাকবে। এছাড়াও কিন্তু এই 4টে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা আকাশই কাটবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে, আবার তাছাড়াও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে। রাত্রের দিকে তো ত্রিপুরার দিকে মেঘ থাকবে। ওভারঅল কিন্তু আজকে মেঘলা মেঘলা আকাশ করেই কাটবে অনেকটা অংশ জুড়ে, তবে বেশ কিছু অংশে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, সেরকমই দেখলাম। তো তাপমাত্রার দিকটা যদি একটু ফোকাস করি যে তাপমাত্রা কি থাকবে আজকে, যদি 1টার দিক করে টেম্পারেচারটা একটু দেখে নিই, তাতে করে দেখা যাচ্ছে 35-36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পশ্চিমবঙ্গের দিক দিয়ে রয়েছে। বাংলাদেশের দিক দিয়েও কিন্তু 35 ডিগ্রি থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে। ত্রিপুরাতে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে, চট্টগ্রামেও 37 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে উত্তর ভাগে। আর যদি দক্ষিণের দিকে চলে যায়, সেখানে কিন্তু আমরা 33-34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে পাচ্ছি। পাশাপাশি যদি আমরা উত্তরের দিকে চলে যাই, উত্তরের দিকেও কিন্তু 34-35 ডিগ্রি, 34 থেকে 34 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, কোথাও কোথাও 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এরকম সমস্ত এলাকাতে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে। আর অতি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।